কোয়েটসেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। কোয়েটসেল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন নীল পাহাড়ির অভিশাপ। গল্পের ভাবনা ও রচনায় সৌপ্তিক দে, বিশেষ সহযোগিতায় সৈমি ব্যানার্জি। শুরু হচ্ছে নীল পাহাড়ির অভিশাপ। কিরে, এবারে ছুটিতে কোথায় যাচ্ছি আমরা? চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো প্রতীক। পাশ থেকে স্বপ্নীল বলল, দেখ ভাই, যেখানেই যাই না কেন একটু বেশি দিনের জন্য যাব। ছোটোখাটো কোথাও গিয়ে মজা নেই, একটু দূরে থাকলাম, ওটাই ভালো। আমি বললাম, দেখ যেখানে গিয়ে অ্যাডভেঞ্চার হবে সেখানেই যাব, তা এখানে হোক বা বাইরে। আরে অ্যাডভেঞ্চার থেকে বেরিয়ে এবার একটু সিনারিতে মন দিলে হয় না? এসব নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। হঠাৎই তার মাঝখানে একজন ভদ্রলোক আমাদের পাশের বেঞ্চে চা নিয়ে এসে বসলেন। চায় ফু দিতে দিতে বললেন, তোমরা কি কোথাও ঘুরতে যেতে যাও? একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোক। হয়তো আমাদের কথাই অনেকক্ষণ ধরে শুনছিলেন। শান্তনু বলে উঠল, হ্যাঁ। চায়ে চুমুক দিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, তা কিরকম জায়গায় যেতে চাও? এই যেখানে একটু অ্যাডভেঞ্চার হবে, যেখানে আগে কেউ যায়নি, এইরকম একটা জায়গায়। না না, সিনারি। কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স হলেও মন্দ হয় না। আচ্ছা আচ্ছা, ভৌতিক, বেশ, তাহলে তোমরা বরং নীল পাহাড়ি চলে যাও। সেটা কোথায়? এটি পুরুলিয়ার শেষ প্রান্ত, কিন্তু আসলে কোথায় সেটা বলা মুশকিল। তোমরা গেলে লোকজনদের জিজ্ঞেস করে করে যেতে পারো। তা ওখানে দেখার মতো কি আছে? ওখানে কি আছে সেটা গেলেই বুঝতে পারবে। এখন কি আছে সেটা সঠিক বলতে পারবো না, তবে শুনেছি গ্রামটা একসময় খুব বিখ্যাত ছিল। এই গ্রামের মানুষরা ইংরেজদের সাথে লড়াই করেছিল, তাতে ইংরেজরা ভয়ে আর চোখ তুলে তাকাতে পারেনি। কিন্তু তারপর সেই গ্রামে আর কিছু হয়নি, আর সেই গ্রামকেও কেউ মনে রাখেনি। আমার বাবা এই গল্পটা আমায় বলেছিলেন। তোমরা ঘুরতে যেতে পারো, দেখো কিছু পাও কিনা। ব্যাপারটা শুনে বেশ মনের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হলো। আমরা চায়ের দোকান থেকে যে যার সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। লোকটির কথা শুনে প্রথমে হালকা দ্বিধাবোধ হয়েছিল, কিন্তু শেষে মনস্থির করেই ফেললাম যে একবার ঢু মেরে আসাই যায়। আমার নাম আবির চ্যাটার্জি। পর্দার নায়কের সাথে শুধুমাত্র নামেই মিল, বাকি সব কিছুতেই আলাদা। আমি পেশায় একজন সরকারি কলেজের গেস্ট লেকচারার, আর তার সাথে বাড়িতে টিউশন পড়াই। আমার সাবজেক্ট ফিজিক্স, কিন্তু ইন্টারেস্ট পুরোপুরি হিস্ট্রির ওপর। এছাড়াও আমার পছন্দ বা বলা যেতে পারে হবি, সেটা হলো লেখালেখি করা। না না, কোনো গল্প, কবিতা বা উপন্যাস নয়। আমার এক অদ্ভুত নেশা আছে। আমি ছোটবেলা থেকেই ভূত, প্রেত, তন্ত্রসাধনা এসব নিয়ে ঘাটাঘাটি করি। বড় হয়ে সুযোগ পেলেই তাদের সন্ধান করতে এদিক ওদিক ছুটে বেড়াই, আর যা অভিজ্ঞতা হয় তাই সবটাই লিখি ফেসবুক পেজে। কিন্তু আজ ফেসবুক নয়, লিখছি নিজের ডায়েরিতে। যাই হোক, আমি কিন্তু একা যাই না। আমার 3 জন সঙ্গী রয়েছে, স্বপ্নীল, শান্তনু আর প্রতীক। শান্তনু একজন ফটোগ্রাফার। প্রতীকের জন্ম বিহারে, কিন্তু ও বড় হয়েছে কলকাতায়। ও আর স্বপ্নীল বড়বাজারে পার্টনারশিপে একটা জামা কাপড়ের দোকান চালায়। সেই ছোটবেলা থেকে একসাথে। যাই হোক, ঠিক করলাম 2-3 দিনের মধ্যেই বেরিয়ে পড়ব। সামনে পুজোর লম্বা ছুটি, তাই কারোর খুব একটা অসুবিধা হবে না। যেমন কথা তেমন কাজ। 2 দিনের মধ্যে আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম নীল পাহাড়ির উদ্দেশ্যে। ট্রেনের টিকিট না পাওয়ায় গাড়ি করেই রওনা দিতে হলো। গাড়ি চলতে শুরু করতে না করতেই শান্তনু বলে উঠল, পৌঁছতে কতক্ষণ লাগবে রে? আমার না খুব খিদে পেয়েছে। তোর পেটকে বলিহারি,
এইমাত্র 6 পিস কচুরি তরকারি খেয়ে এলি, এর মধ্যেই খিদে পেয়ে গেল। আরে বাবা, গাড়ি চলবে আর এদিকে শান্তনুর মুখ চলবে না, এটা কি করে হয়? খিদে পেয়ে গেলে আমি কি করব বলতো? মজা আড্ডা গল্প গুজব করতে করতে আমরা এসে পৌঁছলাম শক্তিগড়। সেখানেই লাঞ্চ সেরে আবার রওনা দিলাম। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। শান্তনু সারা রাস্তা ক্যামেরা বের করে ছবি তুলতে তুলতে যাচ্ছে। সন্ধ্যের মুখে আমরা পুরুলিয়া পৌঁছলাম। নিশ্চিত হওয়ার জন্য গাড়ি থামিয়ে একজন লোককে জিজ্ঞেস করলাম, দাদা বলছি নীল পাহাড়ি এখান থেকে কত দূর? নীল পাহাড়ি? কিন্তু ওই নামে তো কোনো গ্রাম নেই বাবু। আশ্চর্য, মনে হয় জানেন না। আমরা আবার গাড়ি নিয়ে এগিয়ে চললাম। কিছু দূর যেতেই একটা চায়ের দোকান পড়ল। সেখানে গাড়ি থামিয়ে চা খেতে নামলাম। একজন ভদ্রমহিলা চা বিক্রি করছিলেন। তাকে জিজ্ঞেস করলো শান্তনু, দিদি, ও দিদি, বলছি শুনুন না, নীলপাহাড়ি গ্রামটা কোন দিকে পড়বে আপনি কি জানেন? নীল পাহাড়ি? ও, ওই গ্রামটার কথা বাপ ঠাকুরদাদের মুখে শুনেছি বটে, কিন্তু গ্রামটাতে এখনো আছে কিনা সঠিকটা তো বলতে পারবো না। একটা গোটা গ্রাম এইভাবে উধাও গেল, এবার কিরম কথা? না না বাবু, গ্রামটিতে বহু বছর আগে ভয়ানক কোনো মহামারী দেখা দিয়েছিল। বহু লোক নাকি তাতে মারা গিয়েছিল। তারপর থেকে গ্রামটির ব্যাপারে সেরকম কেউ কোনো খোঁজ খবর দিতে পারে নাই। আপনারা বরং একটা কাজ করুন, পঞ্চানন গ্রামের দিকে চলে যান। যদি হয় তো ওই গ্রামেরই পরে নীল পাহাড়ি পাইবেক। আমরা আবার গাড়িতে উঠলাম। মনটা খুঁতখুত করছে। যাকেই জিজ্ঞেস করছি কেউই ঠিকঠাক বলতে পারছে না। সন্ধে গড়িয়ে রাত হতে চলল, তবুও নীল পাহাড়ির দেখা নেই। রাস্তা জনশুনশান, দুধারে জঙ্গল। রাস্তায় আরও 2-3 জনকে জিজ্ঞেস করায় তারাও সঠিক দিশা দেখাতে পারল না। জানি না ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। পথ যত বাড়ছে তত রাস্তা অন্ধকার হচ্ছে। বাইরের ঝিঝির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। একটা সময় প্রায় মনেই হচ্ছিল যে ব্যাক করে কলকাতা ফিরে যাই, কিন্তু এতটা পথ যখন এসেই পড়েছি তখন ফিরে যাওয়ার কোনো মানে হয় না। যাই হোক, গাড়ি এগোচ্ছে। সবাই চুপ। একটা হালকা গান বাজছে গাড়ির ভেতরে। সময়ের সাথে সাথে রাস্তা যেন আরও দীর্ঘ হচ্ছে, যেন এই পথের কোনো শেষ নেই। কিছু দূর যেতেই দেখলাম একজন লোক সাইকেলে করে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করলাম নীল পাহাড়ি ব্যাপারে। তিনি বললেন, বাবু সঠিক তো বলতে পারবো না বটে, তবে সামনে এগিয়ে ডান দিকে জঙ্গলে একটা রাস্তা পড়বে। সেই রাস্তা ধরে এগোলে যদি কোনো গ্রাম পান তবে সেটাই হয়তো হবে নীল পাহাড়ি। আচ্ছা, অনেক ধন্যবাদ। গাড়ির কাঁচ তোলার সময় ভদ্রলোকের একটা কথা কানে এলো, এই গ্রামেরও আবার কেউ খোঁজ করে আজকাল, তাও আবার শহর থেকে। কথাটা একটু কানে লাগলো, কিন্তু আমরা অত গুরুত্ব না দিয়ে এগিয়ে চললাম। আমরা জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলেছি, কিন্তু কোথাও কোনো গ্রাম চোখে পড়ছে না। এদিকে জঙ্গল ক্রমশ গভীর হতে থাকছে। এগোতে এগোতে সামনে যেন একটা আলো দেখতে পেলাম। গাড়ি নিয়ে সেদিকেই চললাম। বেশ অনেকটাই দূর। কিছু দূর যেতেই একটা গ্রাম দেখতে পেলাম। মনে হয় এটাই হয়তো নীল পাহাড়ি। গ্রামে ঢোকার মুখেই একটা ছোট্ট কুঁড়েঘর দেখতে পেলাম। বাড়ির সামনে একজন লোককে দেখতে পেলাম, যিনি ঢেকিতে ধান ভাঙে। তাকে জিজ্ঞেস করলাম, দাদা বলছি এটা কি নীল পাহাড়ি গ্রাম? ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বলল, কিন্তু আপনারা কারা? আমরা কলকাতা থেকে এখানে ঘুরতে এসেছি।
বলছি এখানে থাকার কি কোনো বন্দোবস্ত আছে? ভদ্রলোক এক অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। লোকটির চাউনি দেখে গা শিউরে উঠবে। দাদা, কি দেখছেন? না না, এই গ্রামে কেউ থাকে না। চলে যান, আপনারা চলে যান, এই গ্রামে কেউ থাকে না। অদ্ভুত তো, এরম ভাবে কেন বলছেন? এখানে থাকার কি কোনো জায়গা আছে? ভদ্রলোক আক্রমণাত্মক কণ্ঠে আমাদেরকে বলল, এটা ঘোরার জায়গা নয়, এখানে কেউ ঘুরতে আসে না। চলে যান, চলে যান এখান থেকে, এটা ঘোরার জায়গা নয়। এখানকার লোকজনদের হাব ভাব এত আলাদা কেন? আমি শান্ত হয়ে বললাম, আচ্ছা বেশ বেশ, আমরা চলে যাচ্ছি। আমরা গাড়িতে উঠলাম। শান্তনু বলল, কি ব্যাপার হলো বলতো? লোকটা এরম ভাবে তেড়ে এলো কেন? ছাড় তো, পাগল যত সব। বুঝিস না, রাত হয়েছে আর তার সাথে পেটে বেশ ভালো করে পড়েওছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, মনে তো হয় না। কিছুটা পথ যেতেই দেখলাম একটা লোক লণ্ঠন হাতে এদিকে এগিয়ে আসছে। গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এই যে দাদা, বলছি এখানে থাকার জন্য কোনো বন্দোবস্ত আছে? আপনারা থাকার জায়গা খুঁজছেন এত রাতে? আপনারা কারা? আমরা এখানে ঘুরতে এসেছি কলকাতা থেকে। একটা থাকার জায়গা হয়ে গেলে ভালো হতো। আপনারা এই জায়গার ব্যাপারে কি করে জানলেন? এখানকার ব্যাপারে কোথা দিয়ে জানলেন? এখানকার ব্যাপারে তো কেউ কিছু জানে না। আপনারা দিয়ে জানলেন জায়গার ব্যাপারে? আমরা লোকটিকে বিস্তারিত সব জানালাম, আর তার সাথে থাকার জায়গা আছে কিনা সেটাও জিজ্ঞেস করলাম। সবটি শুনে ভদ্রলোক বললেন, আমার নাম মুরলী। আপনারা আমার বাড়িতে যদি পারেন তো দেখেন। তো সেই জায়গা কতদূর? এই খানিক দূর আছে বটে। থাকার উপযোগী তো? ছোট ঘর আছে সেখানে 2টা। আপনারা ওখানে যদি থাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, নিয়ে চলুন। ভদ্রলোককে গাড়িতে তুলে নিলাম। কিছুটা দূর যেতেই চোখে পড়ল একটা ছোট্ট মাটির বাড়ি। ভদ্রলোক সেখানে একাই থাকেন। বাইরেটা পুরো অন্ধকার, চারিদিক জনসংসার। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। মুরলী বললেন, আপনারা কি খাবেন? একটু কিছু খাবার পেলে ভালো হতো। আচ্ছা বলছি এখানে ঘোরার জায়গা কি আছে? ঘোরার কিছু নাই, তবে এখানে একটি বহু বছর পুরনো শিব দুর্গা মন্দির আছে। ওখানে পূজার সময় পূজা হয়। এখন আর অত হয় না, তবে যতটা না করলেই নয়। আপনারা গেলে আপনাদের নিয়ে যাব আমি। কাল তো ষষ্ঠী, কাল নিশ্চয়ই পুজো হবে। চল যাওয়া যাক না ভেবে। দূর, কোথায় ভাবলাম একটু অ্যাডভেঞ্চার হবে, তা না, এই কোথায় এসে পড়লাম। এই লোকটা পুরো ঠকালো। আচ্ছা যাই তো, কালকে তারপর দেখছি। না ভাই, আমি আবিরের সাথে একদম একমত। অ্যাডভেঞ্চারাস কিছু না হলে কালকেই ব্যাক করব। পরের দিন সকালে আমরা মুরলীর সাথে ওই দুর্গা মন্দিরটিতে গেলাম। যাওয়ার পথে গ্রামটিকে ভালো করে দেখলাম। গ্রামটির বেশিরভাগটাই জঙ্গলে ঢাকা। পথে একটা পুকুরও পড়ল। সেখানে কিছু বাচ্চা ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে। শান্তনু তার ক্যামেরা বের করে ওই বাচ্চাগুলোর ছবি তুলল। লোকজন প্রায় কম বললেই চলে। অদ্ভুতভাবে গ্রামে যে কটি লোককে দেখলাম তারা আমাদের দিকে এক অন্যরকমভাবে তাকাচ্ছে। তাদের সাজগোজ, পোশাক আশাক সম্পূর্ণ ভিন্ন। দেখেই মনে হচ্ছে বেশ দারিদ্রতার মধ্যে দিয়েই দিন কাটে তাদের। পথে যেতে যেতে এক বিপদের সম্মুখীন হতে হলো। এক আদিবাসী দল আমাদের সামনেই এসে দাঁড়ালো। জোরে হাঁক দিয়ে বলল, এরা কারা বটে? কারা এই গ্রামে এসছে? শান্ত শান্ত, এরা এখানে ঘুরতে এসছে। এরা ভালো লোক আছে, কেউ আঘাত করোনি। এইখানে এরা কেন এসছে? এদের নিয়ে চলে যা মল্লি, নাহলে কিন্তু প্রাণে মেরে দিব। তোদের মাথা কে আইছে? তাকে গিয়া বল মুরলীর অতিথি এসে। কিছুক্ষণ পর একজন আদিবাসী এসে বলল, মহারাজ অনুমতি দিয়েছে, তুই নিয়ে যা এদের। মুরলীর কথা শুনে
লোকগুলো আমাদের পথ ছেড়ে দিল। আমি বললাম, কি ব্যাপার, এখানকার লোকজনরা এরকম ব্যবহার করে কেন? কিছু মনে করোনি, আসলে এখানকার আদিবাসীরা বাইরের লোক দেখলে রেগে যায়। কথা বলতে বলতে আমরা মন্দিরটির কাছে এসে পৌঁছলাম। মন্দিরটি বেশ বড় হলেও এখন সেরকম দেখভাল করা হয় না। আগে হয়তো বেশ জাঁকজমক করে পুজো হতো, কিন্তু এখন গ্রামের বাসীরা যতটা পারে ততটাই করে। নিজেরা যা খায় সেটাই মাকে ভোগ হিসেবে নিবেদন করে। এখানে পুজোটা অন্যরকম, খুব ছিমছাম হলেও তাতে প্রাণ আছে। পুজোর সময় গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়ে পুজো পালন করে। আমি বললাম, বাহ, বেশ ভালো তো। তা ঠিক। বলছি মুরলি, এখানে মন্দিরটা ছাড়া আর কিছু দেখার নাই? না বাবু, আর সেইরকম কিছু নাই। তার জায়গা না থাকলেও এই গ্রামটাই বরং এক্সপ্লোর করা যাক, জায়গাটা কিন্তু বেশ আলাদা। তাই চল বরং। সারাদিন ঘোরাঘুরি করার পর রাতে আমরা মুরলি বাড়িতে ফিরে এলাম। না, এখানে তো আর সেরম কিছু দেখার নাই। চল কাল তাহলে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, কাল সকাল সকালই বেরিয়ে যাব। মুরলি ঘরে আসতেই আমি তাকে বললাম, আমরা কাল সকালে ফিরে যাব। আপনাকে কত কি দেব একটু দয়া করে জানাবেন। কত দিবেন ইহার মানে কি আছে বাবু? সে কি, আপনার এখানে কেউ থাকলে আপনি ভাড়া নেন না? কেউ তো এখানে থাকে না, ভাড়া কি নেব বাবু? কেউ থাকে না? কিন্তু কেন? আচ্ছা, এই গ্রামে সবাই এত আলাদা কেন? আপনি কি কিছু বলতে পারবেন? জানি বাবু, এখানকার লোকেরা সমস্ত মানুষের দিয়েই আলাদা। আমি সবটা জানি না, তবে আমার বাবার থেকে যতটা জানতে পেরেছি সেটা বলছি। মুরুলির কাছ থেকে গ্রামের ব্যাপারে অল্প বিস্তর জানতে পারলাম, কিন্তু যেই জিনিসটা শুনে একটু ইন্টারেস্ট পেয়েছিলাম সেটি হলো, আপনাদের আর একটা কথা জানাই, এখানে আর একটা মন্দির আছে, এটা অনেকটা দূরে জঙ্গলের মধ্যে, কিন্তু ওখানে গ্রামবাসীদের যাওয়া নিষেধ আছে। আমাদের কাল ওখানে নিয়ে যেতে পারবেন? মুরলি অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু আমরা তার কোনো কথাই শুনলাম না। অগত্যা শেষে উনি রাজি হলেন। পরের দিন যখন গ্রামবাসীরা পুজোর ওখানে ব্যস্ত, তখন আমরা বেরিয়ে পড়লাম। জঙ্গলের রাস্তা ধরে বন বাদার পেরিয়ে মাইল চারেক হাঁটার পর পৌঁছালাম ওই মন্দিরটির সামনে। আকারে বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে বানানো। বাইরে একটি জলাশয় রয়েছে। মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় পড়ে চূড়ো প্রায় আর্ধেক ভাঙা। চারিদিক থেকে বট অসত্য বেরিয়ে গেছে। দেখে আমি বললাম, এক্সেলেন্ট। সত্যি অসাধারণ। তাহলে আমরা কবে আসছি? এসে যখন পড়েছি, দেরি করে আর লাভ নেই। আজ রাতে খাওয়া দাওয়া করে আসা যাক। আমাদের কথোপকথন শুনে মুরলি বলল, বাবু, এখানে রাতে কি করতে আসবেন? আমরা এরকম কত বাড়িতে রাত কাটিয়েছি আপনি জানেন। বাবু, এখানে রাতে আসবেন নি, গ্রামের লোকেরা জানতে পারলে আপনাদের সাথে সাথে আমাকেও আস্ত রাখবেনি। বাবা, আপনি এত চিন্তা করছেন কেন? কেউ জানতে পারবে না। বাবু, আমার কথা শোনেন, আপনারা এটা করবেন নি। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ জানতে পারবে না, আমরা বলছি তো। বাবু, এখানে ধন রাক্ষসের বাস আছে, আপনারা এখানে আসার থেকে বরং কাল আপনারা ফিরে যান। বুঝলাম যে কিছু তো একটা ব্যাপার আছে। আমরা বললাম, আচ্ছা বেশ, আমরা আসবো না। সেদিন রাত্রে মুরলি ঘুমিয়ে পড়লে আমরা চারজন তাকে না জানিয়েই বেরিয়ে পড়লাম মন্দিরটির উদ্দেশ্যে। ঝোপ জঙ্গল পেরিয়ে গ্রামের লোকেদের চোখ এড়িয়ে পৌঁছলাম সেই মন্দির প্রাঙ্গণে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। মন্দিরটির বাইরে শীতল একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। আমরা আমাদের সাথে পরিমাণ মতো জল, কার্বনিক অ্যাসিড, ওডোমস আর যা যা সামগ্রী দরকার সবই নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। শান্তনু বলল, গায়ে রীতিমতো কাটা দিচ্ছে। এত ঠান্ডা কেন বলতো? ফাঁকা জায়গা, তার উপর পেছনে একটা বড় পুকুর আছে, হাওয়া তো আসবেই। দেখতাম কিরকম একটা লাগছে। আমরা ভেতরে ঢুকলাম। বাইরের চত্বরে ইঁদুর, ছুঁচো সব কিছুই ডাকছে। আমরা প্রাণের ঝুঁকি নিয়ে আস্তে আস্তে এগোলাম। মন্দিরটির কাছে এসে পৌঁছতেই দেখলাম সামনে একটা সিঁড়ি। ভাঙা নয় তো? দেখলাম না। আস্তে আস্তে চারজন ভেতরে ঢুকলাম। সামনেই একটা লোহার বড় গেট, তার অর্ধেকটাই ভাঙা। ঠেলা মারতেই খুলে গেল।
খুলতেই একগুচ্ছ বাদুড় উড়ে গেল চোখের সামনে দিয়ে। সাহস রেখে ভেতরে ঢুকলাম। এবার সত্যি গাটা ছমছম করছে। এক পা দু পা করে এগোচ্ছি। চূড়ো ভাঙা হওয়ার দরুন চাঁদের আলো কিছুটা ভেতরে এসে পড়লেও তা পর্যাপ্ত নয়। এদিক ওদিক টর্চ মেরে দেখছি, দেওয়ালে ভর্তি অশ্বত্থ গাছ বেরিয়ে গেছে। সরিয়ে সরিয়ে ভালো করে দেখলাম, দেওয়ালে কিছু মন্ত্র লেখা আছে যা পড়ার সাধ্যি আমাদের কারোরই নেই। এই যে কোন ভাষায় লেখা সেটাই জানি না। একটা বড় ঘন্টা রয়েছে, প্রতীক সেটাতে হাত দিতেই সেখান থেকে কয়েকটা মাকড়সা বেরিয়ে এলো। আমরা মন্দিরটার ভেতরে ভালো করে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে নিলাম। টর্চ মেরে ভালো করে মন্ত্রগুলো দেখছি, কিন্তু পড়তে কোনোটাই পারছি না। শান্তনু তার ক্যামেরাটা বের করে সেগুলো ছবি তুলে নিল। তারপর আমরা এগিয়ে চলেছি। মেঝেতে শুকনো পাতায় খসখস করে শব্দ হচ্ছে। কিছুটা দূর যেতেই একটা উঠোন মতো পড়ল। সেখানে একটা ছোট কুণ্ড মতন কিছু একটা রয়েছে যা সম্পূর্ণই ভাঙা। কোনো এককালে হয়তো এখানে যজ্ঞ হতো। সামনেই একটু ওপরে উঠলেই একটা মণ্ডপের মতো বানানো, সেখানেই রয়েছে একটা মূর্তি। টর্চ মেরে দেখতেই দেখলাম কোনো এক অপদেবতার মূর্তি। আশ্চর্যভাবে পুরো মন্দিরটি জরাজীর্ণ হলেও এই জায়গাটা একদমই অক্ষত রয়েছে। তাহলে এই সেই ধনরাক্ষস? শান্তনু বলল, ভাই বলছি দেখ, মূর্তিটার তলাও কিন্তু কিছু একটা লেখা আছে, কিন্তু কী সব দড়ি টড়ি বাঁধা, এসবের জন্য কিছুই বোঝা যাচ্ছে না। দাঁড়া তো, আমি দেখছি একটু। প্রতীক দাঁড়া, যদি কিছু অমঙ্গল হয়। প্রতীক লাল দড়িগুলো ছিঁড়ে ফেলল, কিন্তু কিছুতে একটা হাত লেগে তার হাতটা কেটে গেল। হাতটা তুলতেই সে দেখলো আঙুল দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কিছুটা রক্ত মূর্তিটির গায়ে লেগেছে। আমাদের কাছে ফার্স্ট এড বক্স ছিল, সেখান থেকে ব্যান্ডেড বের করে প্রতীক আঙুলে লাগালো। তারপরেই আমরা টর্চ মেরে এদিক ওদিক মূর্তিটার তলায় দেখলাম লেখাটার উপর ধুলো জমে গেছে। হাত দিয়ে ধুলোটা সরিয়ে পড়ার চেষ্টা করলাম কি লেখা। সেখানেও একটা মন্ত্র লেখা আছে, কিন্তু সেটাও আমরা পড়তে পারলাম না। বেশ ইন্টারেস্টিং। কিন্তু এই মন্ত্রগুলো কি লেখা দেওয়ালে সেটা জানার খুব ইচ্ছে রইল। আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি। হঠাৎ কিছুক্ষণ পর মনে হলো একটা হালকা শীতল হাওয়া বয়ে গেল কানের কাছ দিয়ে। এই কি হলো? মনে হয় বাইরে হাওয়া দিল জোরে, সেটাই ভেতরে আসলো। হাওয়াটা কিন্তু বেশ অদ্ভুত রকমের। আমরা এদিক ওদিক টর্চ মেরে দেখছি, হঠাৎ মনে হলো পেছন থেকে কিছু একটা সরে গেল। ব্যাপারটা কি হলো? মনের ভুল। এই তোরা এদিকে আয়। আমরা দেওয়ালে টর্চ মারতেই দেখলাম বেশ কয়েকটা ছোট ছোট স্কাল্পচার আঁকা। হঠাৎ মাটি কেঁপে উঠল। এটা কি হচ্ছে? ভূমিকম্প। বেরোতে হবে ওই দিকে তাড়াতাড়ি। আমরা দৌড় লাগাতে যাব, হঠাৎ মাটি আরও জোরে কাঁপতে লাগলো। বড় ঘন্টাটা ঢং ঢং করে বাজতে লাগলো নিচে থেকে। সময়ের সাথে সাথে মাটি যেন আরও জোরে কাঁপছে। আমরা কেউই দাঁড়ানোর অবস্থায় রইলাম না, পড়ে গেলাম। শান্তনু বলল, এই মূর্তিটা দেখ। সবার চোখ গেল মূর্তিটার দিকে। দেখলাম সেটার ভেতর থেকে এক বিন্দু আলো বেরোচ্ছে। ধীরে ধীরে সেই আলোর রশ্মি বাড়ছে। একটা সময় আর তাকানো যাচ্ছে না। আমরা দরজার দিকে এগোতে দৌড় লাগালাম। মনে হচ্ছিল শরীরে শক্তি কমে গেছে। যত দৌড়চ্ছি তত মনে হচ্ছে একটা জোর হাওয়া আমাদের পেছনে টানছে, আর তার সাথে সাথে সেই আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। বুঝতে পারছি না এই আলো কি পথ দেখাচ্ছে নাকি আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দরজাটাও খুঁজে পাচ্ছি না। এদিক ওদিক ছোটাছুটি করেই চলেছি। কোনোভাবে দরজাটা খুঁজে পেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে দৌড় লাগালাম।
হাওয়াটা পেছনে তাড়া করে বেড়াচ্ছে, আমরা ছুটেই চলেছি। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ইতিহাস উন্মোচন করতে এসে শেষমেশ কোন বিপদের সম্মুখীন হতে হবে নিজেরাও জানি না। বেশ খানিকটা পথ অতিক্রম করে সবাই এসে পৌঁছলাম আমাদের বাসস্থানে। সবাই হাঁপাচ্ছে দেখে মুরুলি আমাদের দিকে ছুটে এলো। বাবু, আপনাদের এ কি হাল? মুরলিকে সমস্ত ঘটনা খুলে বললাম। সে শুনেই বলল, হায় রাম, আপনারা এ কি করলেন? এবার তো সর্বনাশ হয়ে যাবে। গ্রামে জানাজানি হয়ে গেলে সবাই আমার ওপর চড়াও হবে। সবাই এটা জানে যে আপনারা আমার অতিথি এসেছেন। আমারও প্রাণ চলে যাবে। হায় ভগবান! আচ্ছা মুরলি, আপনি কি জানেন এই মন্দিরের কি ইতিহাস? না বাবু, আমি কিছু জানি না, কিন্তু আমি এটা জানি যে ধন্য রাক্ষস খুব ভয়ঙ্কর রাক্ষস আছে। ও পুরো গ্রামকে শেষ করে দেবে নিজের হাতে। আপনাদের বারণ করেছিলাম ওইখানে যেতে না, আপনারা তো আমার কথা শুনলেননি। এখন যে কি হবে মা দুর্গাই জানেন। মুরলিকে বিচলিত লাগলো। ভাবছিলাম কালই ফিরে যাব, কিন্তু এই অবস্থায় ওকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। তার উপর এই ঘটনা মাথা নাড়িয়ে দিয়েছে সবার। আর আমরা এত সহজে হাল ছাড়ার পাত্র নই। এই গ্রামের ইতিহাস না জেনে আমরা কোথাও ফিরব না। পরের দিন সকালে মুরলি দরজা ধাক্কাচ্ছে। বাবু, দরজা খুলুন বাবু। আমি দরজাটা খুললাম। দেখলাম মুরলি পুরো ঘেমে স্নান করে গেছে। কি ব্যাপার মুরলি? বাবু, গ্রামের ওই মুদিওয়ালা আজ ভোরবেলা মারা গেছে। প্রভাব শুরু হয়ে গেছে। এবার একে একে সবাই মরবে। রক্ষা করো ভগবান। আমরা সবটা শুনলেও কাল রাতের পর আমরা এখনও নিজেদের মধ্যে কোনো রকম শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে সব শক্তি যেন হারিয়ে গেছে কোথাও। যত সময় যাচ্ছে মৃত্যুর খবর তত বেড়েই চলেছে। প্রত্যেক ঘন্টায় একটা দুটো করে মৃত্যুর খবর আসছে। কপালে চিন্তার ভাঁজ বেড়েই চলেছে। গ্রামে যেন মৃত্যুর মোড়ক লেগে গেল, তাও আবার আমাদেরই জন্যে। সেদিন বিকেলবেলা গ্রামে শোরগোল পড়ে গেল যে মুরলির অতিথি হয়ে আসা আমরাই নাকি সমস্ত কিছুর জন্যে দায়ী। মুরলি এসে বলল, বাবু, আপনারা এখান দিয়ে চলে যান। গ্রামের লোকেরা সব কিছু জেনে গেছে। ওরা আপনাদের ছাড়বেনি। চলে যান এখান দিয়ে। কিন্তু মুরলি, আপনারও তো বিপদ। আমার কথা ছাড়ুন, আমি এখান থেকে কিছু করে নিজেকে বাঁচিয়ে নেব। আপনারা চলে যান। না মুরলি, আপনাকে বিপদের মুখে ফেলে আমরা কোথাও যাব না। আর তার চেয়েও বড় কথা, আমরা যে উঠে যাব তার কোনো ক্ষমতাই আমাদের মধ্যে নেই। হঠাৎ বাড়ির বাইরে লোকেদের কোলাহল শুনতে পেলাম। জানলা দিয়ে উঁকি মারতেই দেখলাম একদল আদিবাসী লোক আমাদের বাড়ির সামনে ঘেরাও হয়েছে। কিছু লোকের হাতে অস্ত্রও রয়েছে। একজন হাঁক দিয়ে বলল, মুরলি, বাড়ির বাইরে আয় বটে, আর তোর অতিথিদের নিয়ে আয়। বাইরে চেঁচামেচি হচ্ছে। মুরলি কাঁদো কাঁদো সুরে বলল, হায় ভগবান, এবার আমারও গর্দান যাবে। কেন যে আপনাদের ওই মন্দিরের ব্যাপারে বললাম। ওরা কারা? এই গ্রামের আদিবাসী গোষ্ঠীর মাথা আছে। কিরে, কোথা কানে যাচ্ছে না? বাইরে আসবি নাকি আমরা ভিতরে ঢুকবো? স্বপ্নিল বলল, আবির, এবার আমার মনে হয় আমাদের বাইরে যাওয়া উচিত। কিন্তু ওদের হাতে যে অস্ত্র। না গেলে ওরা ভেতরে আসবে। আমি যা বলছি তাই কর। আমরা কোনোভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, আর আস্তে আস্তে একে একে বাড়ির বাইরে এলাম। সর্দার বলল, ওদের হাতটো বেঁধে দুর্গা মন্দিরে নিয়ে চল, ওখানেই ওদের বিচারটা হবে। ওরা আমাদের সাথে সাথে মুরলিরও হাত বেঁধে দুর্গা মন্দিরে নিয়ে গেল। আমাদের কোনো ক্ষমতাই নেই তাদের বাধা দেওয়ার। চুপচাপ সব কিছু মেনে নিয়ে ওদের সাথে ওদের কথা মতো চললাম। হাঁটা চলার ক্ষমতা একদমই কম। দুর্গা মন্দির পৌঁছতেই সর্দার বলল,
গ্রামে এসেছিলি? বাহ, তোদের সেদিনই মেরে ফেলা উচিত ছিল রে। তোদের তো পরে তো মারবো, আগে মুরলিটারে দেখে লি, তারপর তোদের পালা। মুরলি প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, আমার কোনো দোষ নেই, আমি ওনাদের যেতে না করেছিলাম। বিশ্বাস তো করি না, সবাই নিজেদের মতামত জানাও। সকল গ্রামবাসীরা আমাদের শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ডের প্রস্তাব দিল। আমরা মানসিকভাবে মৃত্যুবরণের জন্য প্রস্তুত। তখন আর কিছুই মাথায় আসছে না, শুধু মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করছি যে আমাদের প্রাণ গেলেও যেন আর কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়, গ্রামটি যেন আবার স্বাভাবিক হয়ে যায়। সর্দার আর তার কিছু লোক আমাদের দিকে এগিয়ে আসছে, হঠাৎ এক মহিলা পুরোহিত তাদের আটকালো। দাঁড়ান কিনে, উহাদের মারবেন না। ওরা পাপী। না, ওরা কেউ পাপী লয়। ওরা যা করেছে তা না বুঝে না জেনে করেছে। তাহলে আপনি উপায়টা বলে দিন। সবটা বলছি, তার আগে উহাদের ছেড়েটো দিন, আর আপনারা সকলে ফিরে যান বটে। আরে বেটারা, তোরা আমার পিছে পিছে আয়। সর্দার আমাদের হাত খুলে দিল। ওই মহিলা পুরোহিতের সাথে আমরা দুর্গা মন্দিরের ভেতরে গিয়ে বসলাম। জানলাম গ্রামের সকলে ওনাকে মোহিনী মা বলে ডাকেন। এবার বলতো, কি জানতে চাস? আমি বুঝতে তো পারছি যে তোদের মনে অনেক কটা প্রশ্ন আছে। এই গ্রামটির ব্যাপারে আমরা জানতে চাই, আর এই অপদেবতার জন্মই বা কী করে হলো? বলবো, আমি তোদের সব বলবো, কিন্তু আমাকে একটু কথাটো দিতে হবে। যা শুনবি, যা জানবি, তার কোনো কথাটো যেন কেউ না জানতে পারে। আমাকে কথাটো দে। আমরা কথা দিলাম। শুন তাহলে। আজ থেকে প্রায় 300 বছর আগেটার তো কথা। এই নীলপাহাড়ি গ্রামটোতে তখন আদিবাসীগুলান থাকতো। গ্রামের লোকেরা তখন খুব গরিবটো ছিল বটে। লোকগুলান না খেতে পেয়ে মারাটো যেত। তখন গ্রামেরই একদল মানুষটো মিলে গ্রামের একটু দূরে ওই মন্দিরটা তৈরি করে। সেখানে ওই উপদেবতা ধন রাক্ষসের পুজোটো করে, যাতে কেউ গরিবটো না থাকে। কিন্তু ওই অপদেবতাটাকে তুষ্ট করতে গেলে একটা বলির দরকার হতো, তাও আবার নর বলি। প্রথম হতো কি, এই গ্রামেরই লোকেদেরগুলোকে ধরে বলিটো নেওয়া হতো, কিন্তু তারপর অন্য গ্রামের লোকগুলানরে ধরেটো এনে বলিটো দেওয়া হয়, আর তাতেই এই গ্রামটোর বদনামটো হয়ে গেল। কিন্তু এমনি করেই গ্রামটোর সুদিনও আসতে থাকলো, ক্ষুধার জ্বালাটাও মিটে গেল। তারপরে শুরু হলো ইংরেজ গুলানগুলার অত্যাচার। পুরো দেশটাকেই ওরা নিয়ে নিল। কিন্তু উহারা কোনোদিন এই নীল পাহাড়ে দখল করতে পারে নাই। বড় বিপদের মুক্ততেও পড়ে এই নীল পাহাড়ে দখল করতে গেলে। Soldiers, today we will capture Nil Pahari, the one of the portion of Bengal, which is not in our hand. Be ready. Today we will attack Nil Pahari during midnight. ধীরে ধীরে সকল গ্রামটোকে ওরা শেষটো করে দিল। Hurry up, people. This is our last chance, and then the entire village will be ours. গ্রামের ঘরগুলাকে ওরা জ্বালায় দিল। মেয়ে মানুষগুলানের উপর ওরা অত্যাচারটা করতে লাগলো। তখন গ্রামবাসী গুলান ঠিক করলো যে ধন রাক্ষসের কাছে গিয়ে প্রার্থনাটা করবে। নিয়ম মতো একটা মানুষকে ওরা বলিটো দেবে। বলি দিল কারে জানিস? একটা ইংরেজটোকে বলি দিল। রাতের বেলায় ওই মন্দিরটাতে ইংরেজটোকে নিয়ে গিয়ে ওরা বলিটো দেয়। যেটা পরে জানাজানি হয়ে গেলে তখনকার যে বড় লাট ছিল, সে একটা বড় সিদ্ধান্ত নিল।
The villagers has killed one of our soldiers. As per information, there is a temple at the outskirts of the village. Hurry up, people. Let's go and destroy the temple. রাতের বেলায় ইংরেজরা ওই মন্দিরটাকে ভাঙতে গেল, কিন্তু পারে না। তাদের বাধাটো কে দিল জানিস? ওই ধন রাক্ষস। একটা জোর আলো ওদের চোখ দুটা একেবারে ধাঁধায় দিল। What the hell is this? I can't even stare. Oh my god. হেরেটো গিয়ে ওরা ফিরেটো গেল। তারপর একে একে ইংরেজগুলার যেন মোরগ লেগে গেল বটে। একে একে সব মরতে শুরু করলো। গ্রামের লোকগুলানের তখন বিশ্বাস হলো যে ওদের উদ্ধারটা করেছে ওই ধন রাক্ষস। তারা খুব আনন্দ করতে লাগলো। তারপর থেকে তারা রোজ নিয়ম করে তার পুজোটো করতে লাগলো। যুগ যুগ ধরে এই পূজাটো চলতে থাকে। একটা সময় এই নীল পাহাড়ি ভারতের স্বাধীন একটু গ্রাম হয়ে ওঠে। ইংরেজগুলান আর কোনো দিন এই গ্রামটোতে আসে নাই রে। তারা আর কোনো দিন আক্রমণের সাহসটা পায় নাই। কিন্তু সময়ের সাথে সাথে মানুষগুলানের চিন্তাধারাটা বদলাইতে থাকে রে। 1 শতক আগে এই গ্রামের মানুষগুলান এই অপদেবতার পুজোটো বন্ধ করে দেয় কেনে? তারা বুঝতে তো পারে এই নরবলি হলো কি পাপ। তাই একটা মহাযজ্ঞ করে আর এই অপদেবতাকে মন্দিরের ভেতরে ঘুম পাড়ায় রাখে। বলা হয় কেউ যদি ওই মন্দিরটোর ভেতরে যায়, ওই অপদেবতাটাকে জাগায় তোলে, তবে সে পুরো গ্রামটারে শেষ করে দেবে। সেই থেকে আর কেউ ওই মন্দিরের সামনে যায় না রে। তারপর গ্রামের মানুষটো এই দুর্গা মন্দিরটো বানায় আর শক্তির আরাধনাটো করে। গ্রামের লোকেরা তখন রটায় দিল যে মহামারীতে এই গ্রামটোর মানুষগুলান মরেটো গেছে। মোহিনীমার কাছ থেকে সবটা শোনার পর নিজেদেরকে পাপী মনে হতে লাগলো। মনের মধ্যে এক অস্বস্তি বোধ করলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, মা, এই বিপদের থেকে মুক্তির উপায়? উপায় তো আমি জানি না, কিন্তু কিছু একটা উপায় আছে বটে, আর সেটা ওই মন্দিরের ভিতরেই আছে। এই মন্দিরে? হ্যাঁ রে, কিন্তু কিভাবে আছে তা আমি সত্যি জানি না। হয়তো হতে পারে কোনো ছবিটোর দ্বারা ওটা বলে দেওয়া আছে, জানিস? মন্দিরটির দেওয়ালে অনেক স্কাল্পচার্স আঁকা ছিল। আমরা সেগুলো ভালো করে দেখলাম। কোনোটাই ধনরাক্ষসকে আটকানোর উপায় ছিল না। তারপর আমরা কিছু পাণ্ডুলিপিতে খোঁজাখুঁজি করলাম, সেখানেও কিছু পেলাম না। জানি না এই ধনরাক্ষসকে আটকানোর কী উপায়। এক প্রকার আমরা ব্যর্থই হলাম। শেষে মোহিনীমা বললেন, মন্দিরের ভিতরের সিন্ধুকে অনেকগুলান পুঁথিটো আছে, ওতে থাকতে তো পারে। আমরা সেই পুঁথি বের করে পড়তে লাগলাম, কিন্তু তারই মধ্যে হঠাৎ বাইরে ভয়ানক দুর্যোগ এলো। ঝড় উঠেছে, হাওয়ার বেগে পুঁথিগুলো তছনছ হয়ে যাওয়ার জোগান। আমরা চোখ মেলে ঠিক মতন তাকাতে পারছি না, কিন্তু অবশেষে কোনোভাবে পুঁথিতে দেখতে পেলাম এর উপায় লেখা রয়েছে। আমরা কোনো রকম পড়ে যা বুঝলাম যে আবার এক মহাযজ্ঞের আয়োজন করতে হবে। 2 দিনের মধ্যে আমরা সেই যজ্ঞের ব্যবস্থা করলাম। মহাযজ্ঞ শুরু হলো সেই মন্দিরের ভেতরে। যজ্ঞের সময় আরও কিছু ঘটনা ঘটল। মাটি আবার কেঁপে উঠল, ঘণ্টা ঢং ঢং করে নিজের মতো করে আবার বেজে উঠল। যজ্ঞের পর আবার সেই মূর্তিতে লাল তাবিজ জড়িয়ে দেওয়া হলো। সকাল থেকে রাত অবধি হলো সেই যজ্ঞ। তারপর রাত্রিবেলা মন্দিরের দরজায় মন্ত্রপুত তাবিজ দিয়ে বন্ধ করে দেওয়া হলো। গ্রামবাসীদের উদ্দেশ্যে মোহিনীমা বললেন, আমি চাই এই গ্রাম যেমন সকলের কাছে অজানা ছিল তেমনটাই যেন থাকে, না হলে আবারও কোনো বাইরের লোকেরা এসে এখানে উৎপাত করবে। কিরে, তোরা সবাই রাজি তো?
সকল গ্রামবাসীরা তাতে রাজি হলো। আমি বললাম, আর একটি কথা, মন্দিরের চারিপাশে একটা লম্বা পাঁচিল তুলে দেওয়া হোক, যাতে কোনো লোক আর এই মন্দিরে প্রবেশ করতে না পারে। কথা মতন 1 সপ্তাহের মধ্যে মন্দিরে উঁচু পাঁচিল উঠে গেল। গ্রামটি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরল। আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফিরে এসে আর কখনো কোথাও আমরা ওই গ্রামটির ব্যাপারে লিখিনি বা বলিনি। চায়ের দোকানে ফের ওই ভদ্রলোকের সাথে দেখা হওয়ায় সে যখন জিজ্ঞেস করেন, তখন তাকে বললাম যে আমরা সেই গ্রামটা খুঁজেই পাইনি। কিন্তু ইতিহাসের পাতায় নীল পাহাড়ি মুছে গেলেও আমাদের মন থেকে কি কখনো সেই জায়গাটি মুছবে? শুনছিলেন নীল পাহাড়ের অভিশাপ। গল্পের ভাবনা ও রচনায় শক্তিক দে, বিশেষ সহযোগিতায় সৈমি ব্যানার্জি, গল্প পাঠ ও আবিরের চরিত্রে শক্তিক দে, প্রান্তিকের চরিত্রে ঋষভ কুমার ঝা, স্বপ্নীলের চরিত্রে সুরিত ব্যানার্জি, শান্তনু ও আদিবাসীর চরিত্রে স্বাগত বাসু, ব্রিটিশ অফিসারের চরিত্রে রোহিত দত্ত, মুরলীর চরিত্রে শ্রমণ চক্রবর্তী, মোহিনী মায়ের চরিত্রে শ্রীমতী নবনীতা ব্যানার্জি, আদিবাসী সর্দারের চরিত্রে শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায়, চায়ওয়ালির চরিত্রে শ্রীমতী মৌসুমী দে, চায়ের দোকানের ভদ্রলোকের চরিত্রে শ্রী বিজয় কুমার বাসু, গ্রামবাসীদের চরিত্রে শক্তিক দে ও রোহিত দত্ত, সাউন্ড ডিজাইন ও এডিটে শক্তিক দে, পর্ব পরিচালনা ও পোস্টার ডিজাইনে শক্তিক দে ও সৈমি ব্যানার্জি। আমরা আবারও ফিরে আসব একটি রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই।